আজকের দিনটা সকল ভারতবর্ষের জন্য একটা রিমার্কেবল ডে হয়ে রয়ে গেছে এবং ফিউচারেও এটা রিমার্কেবল ডে হয়েই থাকবে। তার কারণ হচ্ছে ঠিক 1 বছর আগে 23শে আগস্ট 2023 চন্দ্রযান-3 ইসরোর দ্বারা মুনের জন্য লঞ্চ করা থার্ড মিশন সাকসেসফুলি মুনেতে সফট ল্যান্ডিং করে। তো এটা কেন স্পেশাল, এইটা কেন এতটাই স্পেশাল যে আজকের এই ডেটটাকে বা চন্দ্রযান-3 এর মুন ল্যান্ডিংটাকে আমরা ন্যাশনাল স্পেস ডে হিসাবে মানি। দেখো, এর আগেও আমরা 3টে বড় মিশন করেছি। চন্দ্রযান-1 যেটা মুনের গিয়ে মুনেতে ওয়াটারের প্রেজেন্টটাকে ভ্যালিডেট করেছিল। চন্দ্রযান-2 যেটা কি করেছিল, মুনের যে লুনার সারফেস সেটার উপর যে স্টাডি সেটাকে একটা অন্য লিমিট রিচ করিয়ে দিয়েছিল। আর মঙ্গলযান একটা মঙ্গল গ্রহের চারপাশে অরবিট করবে এরম একটা জিনিস আমরা লঞ্চ করেছিলাম, ইসরো লঞ্চ করেছিল। তো তার মানে এটা হচ্ছে 4th বড় প্রজেক্ট ছিল। আর এই প্রজেক্টটা অন্যদের থেকে মানে অন্যান্য প্রজেক্টের থেকে অনেক বেশি ইউনিক কেন, কারণ যেখানে এটা ল্যান্ড করার কথা ছিল সেটা আনএক্সপ্লোর্ড সাইড অফ মুন ছিল, সাউদার্ন সাইড অফ মুন, যেদিকে এখনও অবধি কেউ পৌঁছায়নি। তো ইন্ডিয়া ফার্স্ট ওখানে সফট ল্যান্ডিং করে এবং সেটা একটা রিমার্কেবল ওয়েতে করে। কেন গোটা বিশ্ব, গোটা ওয়ার্ল্ড আমাদের এই মিশনটাকে এত ভ্যালু দেয়, এত প্রায়োরিটি দেয়, তার একটাই মেন কারণ হচ্ছে যে কস্টে আমরা মানে যে এক্সপেন্সে আমরা এই মিশনটাকে অ্যাকমপ্লিশ করেছিলাম সেটা কারোর দ্বারা ভাবাও সম্ভব নয়, ইম্পসিবল। তো সেটাই হচ্ছে আমাদের যে ইসরো সেটার একটা পরিচিতি ক্রিয়েট করে দিয়ে গেছে পুরো ওয়ার্ল্ডের সামনে। তো এটা গেল। তো আগে কি হয়েছে, এরপরে আমি যদি তোমাদের বলি, যেহেতু আজকে ন্যাশনাল স্পেস ডে, সেই জন্য আমাদের ইসরোর কাজটাকে ওপরে বা সামনে তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট। তো এরপরে যদি আমরা দেখি যে কী প্রজেক্টের উপরে ইসরো কাজ করছে, বেসিক্যালি স্পেস ট্যুরিজম, সেটার উপর তো একটা কাজ হচ্ছেই। গগনযান তৈরি হবে, যেটা একটা ক্রিউকে নিয়ে স্পেসে যেতে পারবে, সেখানে একটা ট্যুরিজম ক্রিয়েট করতে পারবে, যেটা লং টার্মে 2047 এটার জন্য একটা লং টার্ম প্রজেক্ট ওরা কাজ করছে। এরপরে যেটা আদিত্য L1, যেটা একটা খুব বড় প্রজেক্ট, যেটা সানের ওপর ফার্দার স্টাডিজের জন্য ক্রিয়েট করা হচ্ছে, যেটা সানের দিকে এগিয়ে দেওয়া হবে, ওখানে সানের ফার্দার স্টাডি করা হবে ওটার থ্রুতে। তো সেটা একটা বড় প্রজেক্ট আসছে। ইভেন আরও অনেক কিছু প্ল্যান চলছে, যেমন মঙ্গল গ্রহতে যাওয়া, শুক্রযান, এইসব আরও অনেক কিছু চলছে। মঙ্গল গ্রহতে সফট ল্যান্ডিংয়েরও ব্যাপার একটা চলছে এখনও অবধি, ঠিক আছে, যেটা আমি কিছু নিউজ আউটলেটস থেকে পেয়েছি। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, মানে ভেবো না যে ন্যাশনাল স্পেস ডে বলে আমি এইটুকু বলেই এই ভিডিওটা অফ করে দেবো, না। এইটা ছিল আমাদের ইসরোর ওপরে ব্যাপার। ইসরো আমাদের সবার জন্য একটা বহুত বড় গর্বের ব্যাপার, কারণ আজকের এই ডেটা যখন আমরা তোমার হয়তো মনে থাকবে যে তুমি হয়তো দেখেছো যে ঠিক 1 বছর আগে যখন মুনে সফট ল্যান্ডিংটা হলো, তখন নরেন্দ্র মোদী জি থেকে শুরু করে সবাই লাইভে ছিল, সবাই লাইভ করেছে, কোটি কোটি মানুষ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে কীভাবে সফট ল্যান্ডিং হচ্ছে। আর আমরা ঘরে বসে বসেই না একটা চেয়ার করেছিলাম, মন থেকে খুব খুশি হয়েছিলাম যে ইন্ডিয়া একটা মার্ক ফেলে গেল গোটা বিশ্বের সামনে এসে। তো সেই জন্য এটা না একটা মানে হার্ট টাচিং স্টোরি ছিল ওই সময়টা। মানে মনে হয়েছিল যে আমরা কিছু একটা করেছি, দেশ কিছু একটা করেছে। সেই জন্য এই ডেটটা এতটা ইম্পর্টেন্ট। আর আজকের এই ডেটটাকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে মানা হয়। কিন্তু স্পেসের রিলেটেড কথাবার্তা হবে, আর আমি সেখানে অন্য কিছু বলবো না, জাস্ট এইটুকু বলে ছেড়ে দেবো, তা তো হবে না। তো আমার একটা টপিক নিয়ে খুব কথা বলার ইচ্ছা হচ্ছিল আজকের দিনটাতে, অবশ্যই ইন্ডিয়া রিলেটেড। তো ইন্ডিয়ার ইসরোর যে চেয়ারম্যান এস সোমনাথ, তো উনি রিসেন্টলি একটা ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছেন। তো সেই সাক্ষাৎকারের উপর বেশ করে আমি কিছু তোমাদেরকে ডেটা দিতে চাই। যেমন ধরো, উনি ওখানে বলছেন এলিয়েন্সের ব্যাপারে। উনি বলছেন যে হি বিলিভস কি এলিয়েন আছে। এটা একটা অবিশ্বাস্য ঘটনা না? তারপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্পেস ইন্ডাস্ট্রি কীভাবে এগোচ্ছে। তো তোমাদেরকে আমি ব্ল্যাক হোলের একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে একটা টাইম ছিল ওয়ার্ল্ডে যখন সি বা সমুদ্রের ওপরে যার যত গ্রিপ থাকবে সে তত বেশি পাওয়ারফুল মানাবে। সে মানে সেই কান্ট্রিটাকে মানা হবে সবথেকে বেশি পাওয়ারফুল, সে সবথেকে বেশি পাওয়ারফুল হওয়ার দিকে ডিমান্ড করতে পারে। তো সেই সি এক্সপ্লোরেশনটা আজকের দিনে স্পেস এক্সপ্লোরেশন হয়ে গেছে। যার স্পেসের ওপরে যত বেশি গ্রিপ না, সে নিজেকে তত বেশি পাওয়ারফুল বলে ক্লেম করতে পারে। তো সেই রেসেতে সবার আগে ইউএসের সাথে এখন কেউ পারবে বলে মনে হয় না খুব রিসেন্ট টাইমসের মধ্যে, কারণ ওনাদের কাছে নাসা আছে, ওনাদের কাছে
নর্মাল যারা ট্রিলিনিয়ার গভর্নমেন্ট ফান্ডের নাসা ওটার কথা বাদ দাও, যারা ট্রিলিনিয়ার লাইক আমাদের ইলন মাস্ক নিজের স্পেস এক্স বানিয়ে রেখে দিয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সি বলতে পারো। তারপর ওখানকার যে ভার্জিন গ্রুপ আছে ওদের নিজস্ব স্পেস স্টেশন আছে, ওরা স্পেসের ওপরে কাজ করছে। তো ওনাদের কাছে ধরা ছোঁয়ার জায়গাটা মানে আমরা এখন পারবো না, কিন্তু ইসরোর একটা স্পেশালিটি আছে যেটা গোটা ওয়ার্ল্ডের কেউ পারে না, যে একদম কম খরচে, খুব কম খরচে যেই জিনিসগুলোকে আমরা পুল অফ করতে পারি না, সেটা করা বা সেটা ভাবার মতো ক্ষমতা কারোর নেই। তো এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। আমরা ইকোনমিক্যাল সাইড হিসাবে ওয়ার্ল্ডের কাছে পরিচিত। তো দেখো, উনি বলছেন যে এলিয়েন্সের ব্যাপারে, উনি বলছেন যে আমরা কিভাবে আস্তে 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 এগিয়ে গিয়ে অন্যান্য ইন্টার গ্যালাকটিক ট্রাভেল করব বা জুপিটারের বিয়ন্ডে যাওয়ার চেষ্টা করবো, মানে আমাদের সোলার সিস্টেমের বাইরে যাওয়ার চেষ্টা করব। সেই সামনে অনেক কথা বলছেন যে স্পেসশিপ কী করে বানানো হবে। বেসিক্যালি কী হচ্ছে, উনি যেটা বলছিলেন যে 5000-এরও ওপরে প্ল্যানেট আমরা আশেপাশে পেয়েছি, মানে সোলার সিস্টেমের বাইরে। বলছে এই প্ল্যানেটগুলোর মধ্যে মোর দ্যান 100 অফ প্ল্যানেটস আছে ওখানে প্রেজেন্ট আছে এই মুহূর্তে, যারা লাইফ সাস্টেনেবল প্লেসে আছে, যারা লাইফে সাস্টেন করতে পারে। তো আমাদের কাজ প্রথম কথা হচ্ছে যে ওই ধরনের প্ল্যানেটকে গিয়ে ওইখানে অ্যাকোমোডেশন স্টার্ট করা বা ওখানে হ্যাবিটেশন স্টার্ট করাটা টার্গেট করতে হবে। কিন্তু সেটা এখন অনেক দূরে, সেটার জন্য আমাদেরকে বহু স্পিডে মুভ করা একটা স্পেস ক্রাফট বানাতে হবে, নিয়ারলি দ্য স্পিড অফ লাইট, মেবি দ্য স্পিড অফ লাইট, তবে গিয়ে সম্ভব ওখানে রিচ করা। ঠিক আছে, তো অনেক অনেক ওটা অনেক দূরের ব্যাপার। তো কিন্তু উনি যেটা বলছেন, যদি এতগুলো ফেভারেবল প্ল্যানেটস থাকে আমাদের আশেপাশে, ঠিক আছে, তাহলে কি এরকম কোনো চান্সেস আছে না যে ওইখানে লাইফ ফর্ম অলরেডি ক্রিয়েটেড আছে, বা ওখানে যে লাইফ ফর্ম ক্রিয়েটেড আছে তারা মোর দ্যান 10 to 12,000 ইয়ার্স অ্যাডভান্স দ্যান আস। লাস্ট 10,000 বছরে আমরা কোথা থেকে কোথায় এসেছি? আমরা এপস থেকে আজকের এই স্টেটে এসেছি। ঠিক আছে, যদি আজকের এই স্টেটের মানুষ ওই এপসের জায়গায় যায় তাহলে এপসটা তাদেরকে ভগবান ভাববে। তো বেসিক্যালি এলিয়েন্সরা যদি আমাদের এখানে আসে তাহলে আমরা তাদেরকে ভগবান ভাববো, হ্যাঁ কি না? ম্যাজিক করবে তারা আমাদের সামনে, তাই তো? তো সেই জন্য স্টিফেন হকিংস একটা বড় কথা বলে গিয়েছিলেন যে যদি কখনো কোনো এলিয়েন সিগন্যাল তোমরা রিসিভ করো, কোনোদিনও সেটার রিপ্লাই দেবে না। কারণ সেটা এই সোমনাথ বলেছেন যে হয়তো তাদের কাছে আমরা মানে হিউম্যানস আর লাইক আর্থওয়ার্মস, কেঁচোর মতো, মানে তাদের পাওয়ারের সাথে আমাদের পাওয়ারের কোনো কম্প্যারিজনই হয় না। বেসিক্যালি কী হচ্ছে, ধরো একটা সিম্পল এক্সাম্পল ধরো, আমরা জেনেটিক্যালি ইভলভ ফ্রম বেসিক অ্যানিমালস, অনেক বছর ধরে ইভলিউশনের থ্রুতে আমরা এটা হয়েছি। তো আমরা কী দিয়ে তৈরি? ওয়াটার, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এইসব দিয়ে। বেসিক্যালি একটা নর্মাল হিউম্যান নর্মাল একটা অ্যানিম্যাল। ঠিক আছে, আমাদের কনসিয়াসনেস আছে, ইন্টেলিজেন্স আছে, তাই আমরা একটু এগিয়েছি। কিন্তু আর্থের সাপেক্ষে এগিয়েছি, সোলার সিস্টেমের সাপেক্ষেও হয়তো এগিয়েছি, কিন্তু ইউনিভার্সের সাপেক্ষে এগিয়েছি কি এগোয়নি সেটা সম্বন্ধে কারোর কোনো ভ্যালিডেশন পয়েন্ট আছে কি? না, নেই। তো সেই হচ্ছে ব্যাপার। ইউনিভার্সে আরও কী ধরনের ক্রিচার্স, কী ধরনের এলিয়েন্স লুকিয়ে আছে, কতটা পাওয়ারফুল তারা, ঠিক আছে, সেটা আমাদের দ্বারা ভাবনা চিন্তার বাইরে, মানে আমাদের ভাবনা চিন্তারই অনেক ফার বিয়ন্ড বলতে পারো। সেই জন্য বলছে যে এই ধরনের এলিয়েন বা এদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করে লাভ নেই। কারণ দেখো, দুটো লাইফ ফর্ম একসাথে সাস্টেন করতে পারে না, ইদার এ থাকবে নাহলে ও থাকবে। যদি অন্য কোনো এলিয়েন্স এখানে আসে, তারা যদি পাওয়ারফুল হয়, তারা হিউম্যান রেসকে উড়িয়ে দেবে পৃথিবী থেকে, দিয়ে আর্থকে কবজা করে নেবে তাদের আন্ডারে। এই কথাগুলো, এই ধরনের ইন্টারেস্টিং কথাগুলো ওই মানুষটি বলছেন, ইসরোর চেয়ারম্যান। তো এইটার থেকে আমার মধ্যে যে ইনার চাইল্ডটা থাকে, যে এলিয়েন্সকে খুব ভালোবাসে, যে স্পেস রিলেটেড জানতে খুবই আগ্রহী, সেই ইনার চাইল্ডটা না অ্যাওয়েকেন হয়ে গেছে। তো একটা ফান এলিমেন্ট চলে আসে ব্যাপারটার মধ্যে, যে এলিয়েন্স নিয়ে ওই লেভেলের একটা মানুষ, সে বলছে আই বিলিভ ইন এলিয়েন্স। তো দ্যাট ইজ এবারে বহুত বড় স্টেটমেন্ট এটা ইটসেলফ। তো সেই জন্যই আমি বলবো যে তোমরা বিশ্বাস করো এলিয়েনে, তোমরা এলিয়েন হান্ট করতে বেরো না, কি দরকার আছে? আর ছাদে গিয়ে বসে থাকো, দেখো এলিয়েনে ইউএফও যাচ্ছে নাকি। সব ইউএফও কেন ইউএসএতেই যায়? আমার প্রশ্ন এখানে, সব ইউএফও ইউএসএতেই দেখা যায়, ওখানকার লোকেরাই স্পট করতে পারে, আর ওখানে যে ভিডিওগুলো আসে ওগুলো ব্লাড আসে, কেন জানি না। এত টেকনোলজি হাই হয়ে গেছে, তার সত্ত্বেও কোনো একটা এইচডি ইমেজ এলো না। আমিও কালকে ভাবছি একটা ইউএফও স্পট করবো, করে একটা 100x জুম করে
ভিডিও ক্যাপচার করে পোস্ট করবো আমি ইউএফও দেখেছি ইন্ডিয়া থেকে, হয়তো আমি পপুলার হয়ে যেতে পারি। তো এই হচ্ছে সিচুয়েশান। তো ন্যাশনাল স্পেস ডে একটা বড় দিন আমাদের জন্য, সেটাকে সেলিব্রেট করো, সেটাকে মাথায় রাখো যে এটা একটা বড় দিন, বড় অ্যাচিভমেন্ট ছিল ঠিক একটা বছর আগে। এরপরে আরও অ্যাচিভমেন্টস আসবে, ইসরো যেভাবে গ্রো করছে সেটা একটা রেভলিউশনারি জিনিস। তো দ্যাটস ইট, এই ভিডিওতে এইটুকুই বলা ছিল। ভালো লাগলে, এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটার সাথে থেকেও সাবস্ক্রাইব করে রেখো। যদি কিছু ভুল ত্রুটি হয় মাফ করে দিও, আমি তো মানুষ, আর ছোটো টাইম স্প্যানে স্টাডি করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাতে হয়, তো একটু আধটু ভুল তো হতেই পারে। সব মিলিয়ে মিশিয়ে কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি পুরোপুরি 100% এফার্ট ইউটিউবের উপর দিতে পারছি না, মানে 100% টাইম। তো সেই জন্য ভালো এডিটও হয় না, হয়তো অনেক কমপ্লেন্টস আছে, অনেকে বলেছো। তো মানে গুছিয়ে নাও, একটু আস্তে আস্তে গ্রো করি, তারপরে কোয়ালিটি আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো, ডেলি ইমপ্রুভ করার চেষ্টা করবো। দ্যাটস ইট, গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।